প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে তখন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম, মা আজ তামিম আমায় চড় মেরেছে। রান্নাঘরে রান্না করছিলাম তাই দরজা টোকার আওয়াজ শুনতে পাই। পরে যখন দরজা খুললাম তখন তামিম আমায় রাগে চড় মেরেছে, দরজা খুলতে দেরি হয়েছে বলে। আমার কথা শুনে মা জবাব দিয়েছিল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে শেখো। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসেছে আর তুই সময় মতো দরজা খুলিসনি বিধায় রাগে একটা চড় মেরেছে। এর এমন কি, যাই হোক তুই কেমন আছিস? আমি শুকনো মুখে উত্তর দিলাম, ভালো আছি। দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বললাম, বাবা আজ তামিম আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল 6টায় ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে আজ আমার চুলের মুঠি ধরেছিল। বাবা তখন বলল, স্বামী একটা কাজ দিয়েছে সেটা ঠিক মতো করতে পারিস না, তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমার সকাল 6টায় ডেকে দিত। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর আর একটু মানিয়ে নিতে শেখ। তা তুই কেমন আছিস? আমি হেসে জবাব দিলাম, খুব ভালো আছি। বেলকুনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করে বলল, আমি সারাদিন বাসায় থাকি না আর তুই বেলকুনিতে গিয়ে মহল্লা ছেলেদের সাথে টাঙ্কি মারো। আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুমি বেলকুনিতে পাইচারি করছো আর মহল্লার দুইটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমাকে দেখে শীষ মারছে, অথচ তুমি তারপরও বেলকুনিতে দাঁড়িয়েছিলে। আমি মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। আমার স্বামী তখন রেগে বলল, তোমার তো সেদিকে খেয়াল থাকবেই না, ছেলেরা তোমায় দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার। এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম আমার কষ্টটা তো আমার বাবা মা বোঝে না, হয়তো বড় ভাই বুঝবে। ভাইকে যখন ফোন দিলাম, ভাই ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন ভাবিকে চিৎকার করে বলেছে, ওই একদম কান্নার আওয়াজ যেন না হয়, আর যদি কখনো দেখেছি বাসার বাহিরে যেতে তাহলে পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম সেই তো অন্য বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফিরে রাখতে চাইছে। আসলে মেয়ে মানুষের জন্মই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য। অনেকদিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, কি রে তামান্না, তোর কপালে দাগ কিসের? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছে, এটা সেটারই দাগ। বাবা মা আমাদের বাসায় 2 দিন থেকেছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম, মা আমি মানিয়ে নিতে শিখে গেছি, এই যে কপালের দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি, তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে, অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি। মা কেঁদে দিয়ে বলল, তুই এই কথা আমায় আগে বলিসনি কেন? আমি হেসে বললাম, বললে কি হতো মা, সেই তো বলতে মানিয়ে নিতে, আর দিন শেষে দোষটা হতো আমার। মা তোমাদের জামাই বাইরে কাজ করে, আমি কি সারাদিন বসে থাকি? আমিও তো বাসায় কাজ করি, অথচ তোমার চোখে জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো কিন্তু মেয়ের পরিশ্রমটা ভাসলো না। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা আমি অ্যালার্ম ঘড়ি না যে ঠিক টাইমে বেজে উঠবো, আমি রক্তে মাংসে গড়া মানুষ। সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন আমারও 2 চোখ বেয়ে ঘুম আসে। তুমি আমার ঘুমিয়ে থাকাটাকে অন্যায় মনে করলে, অথচ তোমার মেয়ের জামাই যে তোমার মেয়ের চুলের মুঠি ধরলো সেটা তুমি অন্যায় মনে করনি। বাবা মা আমায় কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি। মেয়ে মানুষ তো মানিয়ে নিতে শিখে গেছি। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প। এই যে আমরা সারাদিন এত কষ্ট করি এটা আসলে না কারো চোখেই পড়ে না, কারণ একটা কাজে থাকলে কিন্তু সেটা কোনোভাবে কেটে যায় বা একদিন ছুটে আছে। যারা আমরা ঘরে গৃহিণী আছি তারা সারাদিন রান্না বান্না বাচ্চা সামলানো সবকিছু সামলিয়ে নিজেকে আর সময় দিতে পারি না, কিন্তু এটা অনেকের চোখেই পড়ে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।